অর্থাৎ অথবা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে যায়। প্রথম লাইনে যে এই গণজাগরণ এই জাতীয় জীবনের একটা বড় ঘটনা প্রথম লাইনে আছে, আপনারা যারা পড়েছেন। আমি গত গণঅভ্যুত্থানের পরে 3টা জেলায় ঘুরেছি, সেই অভিজ্ঞতা শেয়ার করে আমি শেষ। ঢাকার ঘটনা তো সব কবি ভাই, আনু ভাই এবং সলিম ভাই বলেছেন বা বলবেন। নোয়াখালী, গাইবান্ধা এবং মানিক 3 অঞ্চল পেয়েছে। উপজেলা পর্যায়ে বেশ অনেক উপজেলা পর্যায়ে সরকার, এই গণঅভ্যুত্থানের সরকার অনেক, অর্থাৎ দেশের গণতন্ত্র আমাদের দেশেও এক ধরনের গণতন্ত্র 72 সনতে আমরা চালু করেছিলাম এবং তার কি হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগ সরকার 3 বছরের মধ্যেই একদলীয় সরকার করেছিল, এগুলো সকলের জানা কথা। এখন সর্বশেষ যে দাঁড়িয়েছে, এখন আমাদের কি গণতন্ত্র হবে? যদি ভোটাধিকারের বাইরে গণতন্ত্রকে আপনি নিতে চান, ধরুন আমি যেটা মনে করিয়ে দিলেন, সংবিধানের যে একটা দ্বিতীয় ভাগ আছে আমাদের বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে সমাজতন্ত্রের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো বাহুল্য মাত্র। যদি আপনি সত্যি সত্যি গণতন্ত্র করেন, তাহলে মানুষের গণতন্ত্র বলতে তার অধিকারের কথা আসবে। অধিকার কি শুধু ভোটের অধিকার? ভোটের অধিকার বটে। ভোটের অধিকার কিসের জন্য? ভোট দিয়ে আপনি রাষ্ট্র কারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন, কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য। তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি 5 বছর, কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান রেখেছি, আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলো তারা এই 5 বছরের মধ্যে কখনো কেড়ে নিতে পারবে না। এটা সংবিধান অঙ্গীকার করার 1 বছর না যেতেই আওয়ামী লীগ সরকার টাইম করেছিল আপনাদের স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যে কোনো লোককে বিচার না করে সন্দেহের বশে প্রথমবার 120 দিন 4 মাস গ্রেফতার করে বন্দি রাখা যাবে বিনা বিচারে, বিনা পরোয়ানায়। আবার বাড়ানো যাবে 120, আবার বাড়ানো যাবে 120, এভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দি রাখা যাবে। সেরকম আইন অনেক হয়েছে, আমি ফিরিস্তি দিতেও করছি না। তাহলে একই সাথে দুটো থাকে কিভাবে? সংবিধান একদিকে বলছে আপনাকে গ্রেফতার করা যাবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না, 120 দিন মতো রাখা যাবে। এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে, এই নির্বাচনী আইন যথেষ্ট নয়। তারপরে যেগুলিকে আমরা বলবো, একটা উদাহরণ দিয়ে আমি বলি, আমরা বলছি দেশে যদি সত্যি গণতন্ত্র করতে চান, মানুষ অন্তত ভোটটা তো দিতে যেতে হবে। তাহলে ভোট দেওয়ার কোনো বাধাটা কি? আমরা দেখছিলাম ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয়, প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয়। কিন্তু আপনি তো অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন, তাকে বের করে দেন। 2018 সালের নির্বাচনে এরকম হয়েছিল, একদলীয় নির্বাচনের মতোই, যেহেতু আর কোনো মারামারি নাই, একজন শুধু ভোট দিচ্ছে, অন্যের এজেন্টকে যেতে দিচ্ছে না। তো এইটার একটা চূড়ান্ত প্রহসন 2024 পর্যন্ত আমরা দেখেছি, 14, 18, 24। তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে। 1974 সালে ইথিওপিয়াতে একটা পরিবর্তন হয়েছিল। হাইলে সেলাসি 1000 বছরের রাজতন্ত্রকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে এবং সেটা জনপ্রিয় হয়, সেই দশক দুর্ভিক্ষে হয়। 1978-79 সালে ইরানের শাহকেও উৎখাত করা হয়। একইভাবে ছোট দেশের কথা আমাদের মনে থাকে না, উগান্ডার ইদি আমিন এবং উৎখাত হয়। আমাদের দেশের সরকার উৎখাত এবার যেটা হয়েছে ঠিক একই জিনিস, একই পদ্ধতি। যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পথ দিয়ে তার অপশাসনের অবসান হবে। এটা মনে হয় একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজাকার বলে গাল দিল, মনে হয় ওইটার জন্য হলো। বহু ঘটনা তার পেছনে আছে। যেই ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দিয়ে, ভোট দেওয়ার জন্য শুধু আন্দোলন করে নাই, আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না। সব বিপ্লবের লক্ষণ হচ্ছে বিপ্লব কোনভাবে হবে, টেলিভিশনে ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না। এই জন্য এবার যেটা হয়েছে, এটার লক্ষণগুলো বিপ্লব আক্রান্ত, কিন্তু আমরা বলছি এটা গণ অভ্যুত্থান, যে বিপ্লব হয়নি। এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিং এর উপর। আমরা যদি চাই, আমরা কি চাই? আমরা যদি ভোটাধিকার চাইও, কিন্তু আমাদের সেই ভ্যাট থাকবেই। কারণ তাহলে তো আপনি ভ্যাট করতে জন্য আপনার পার্টিকে ভোট দিচ্ছেন না। আমাদের দেশে যে পরোক্ষ কর বেশি, কর তো 2 প্রকারের হয়, জানেন যে যারা যত ধনী সে তত বেশি কর দেবে, এটাকে বলে প্রগতিশীল কর বা প্রগ্রেসিভ কর। আর যে গরিব সেই বেশি দেবে, এটাকে বলে কি রিগ্রেসিভ বা এটা প্রতিক্রিয়াশীল কর। আমাদের বর্তমানে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থায় চলছে। বড়লোকরা কম ট্যাক্স দেয়, গরিবেরা ট্যাক্স দেয়। আপনি যেটা ম্যাচ বক্স কেনেন তাতেও আপনি ট্যাক্স দিচ্ছেন, কাজে ট্যাক্স সবাই দিচ্ছে, যদি বা আপনি ট্যাক্স রিটার্ন করছেন না।
মার্কিন দেশে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দেয় সেটা হচ্ছে আমি ব্যবসায়ীদের উপর কর কমাবো, কর রেয়াত দেবো, এটা হচ্ছে তাদের একটা বড় দাবি। আমাদের দেশে মাঝে মাঝে ট্যাক্স হলিডের কথা আসে, বিদেশি কোম্পানিকে বিনা ট্যাক্সে আপনি 5 বছর 10 বছর ব্যবসা করতে দেবেন। এই কাহিনীগুলো আমরা জানি, কিন্তু বর্তমানে সংস্কার আলোচনার মধ্যে সেটা নেই। এখানে বাসদ মাহফুজের আলোচনায় 6 রকমের তারা হেডলাইন দিয়েছে: নির্বাচনের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার। এই 6 সীমায় তারা আমাদের অব্যাহতি দিয়েছে। এরপরে 4 সংস্কারের কথা আসবে। এই সংস্কারগুলো কি? একটা সংস্কার হচ্ছে যে আমরা যেন নিয়মিত ভোট দিতে পারি। ভোট দিতে না পারার ক্ষেত্রে যে কাজটা কাজ করে, আপনি ভোটে দাঁড়াতেও পারছেন না, যেতে এতে কোটি কোটি টাকার ব্যাপার। একটা সিট বিক্রি হয়েছে গত সরকারের প্রধানমন্ত্রী শুধু মেয়েদেরকে যে নমিনেশন দেওয়া হয় বাচ্চারা 40 কোটি টাকা, 60 কোটি টাকা, এর মতো তথ্য প্রতিবেদন আমরা পাচ্ছি। এখন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। একটা আসনের বিক্রয়ের মূল্য ছিল এরকম 60, আরো বেশি হতে পারে। আমি দুটো পেয়েছি, একটা 40, একটা 60। এদের আমি চিনি যারা কিনেছেন। তো এই যে তার মানে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নস্যাৎ হয়েছে। এরকম আমাদের নির্ভর করা যাবে না। তাহলে আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কি করে করব যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আমরা ভোট দিতে পারবো। আমি কয়েকটা সাধারণ উদাহরণ দিই। আমি অনুসরণ করি জনসাধারণের জন্য। আপনারা যে বিদেশে যান, এয়ারপোর্ট দিয়ে যান, আপনার পাসপোর্ট ছাড়া আরেকজনের পাসপোর্ট আপনি যেতে পারেন? একটা আলিম পারে, একটা ব্রিটিশ পাসপোর্ট আছে, কিন্তু আমরা তো পারি না। আমাকে টিপ দিয়ে যেতে হয়, অথবা দেখাতে হয়, আমাকে ইমিগ্রেশন চেক করতে হয়। তো ভোটের সময় কেন আপনি একটা কালি লাগাই দেন, যেটা মুছে ফেলা যায়? কোনো মানুষ যদি তার ব্যাংকের টাকা সে ছাড়া আর কাউ তুলতে না পারে, দু একটা দুর্নীতি সব জায়গাতেই হয়, কিন্তু সবচেয়ে 99 জন লোক তো নিজের টাকা নিজে তুলতে পারে যদি ব্যাংক কলাপস না করে, তাহলে ভোট বেশি দিতে পারবে না। আপনার ভোট তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে পবিত্রতর জিনিস। অথবা বিদেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট আমরা মাথা খেতে পারি না। সরকার কারো কারো পাসপোর্ট আটকে রাখে, মোহাম্মদ মানুষের পাসপোর্ট বছর আটকে রাখছে, কিন্তু সবার একটা পাসপোর্ট হওয়ার অধিকার আছে। আপনার ন্যাশনাল আইডি হয়েছে এখন, তারা আপনার সমস্ত জীবন তথ্য রেখেছে, কিন্তু আপনি ভোট দিতে পারছেন না কেন? যদি ভোট দিতে না পারেন তো আপনি নির্বাচন বন্ধ হয়ে যাবে। এই একটা সংস্কার যদি আপনি করতে পারেন, তাহলে এটা সংস্কার করতে কি কি লাগবে? এই যে আরপিও করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে, এটা হচ্ছে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য। যদি আমি রাজনৈতিক দল করতে চাই, আমাকে করতে না দেওয়ার এটা যুক্তি হতে পারে না। সেটা 2008 হোক 2006 হোক, এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী। কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি, মানে আমি নিজেকে অর্গানাইজ করতে পারবো, আমি সভা সমিতি করতে পারবো, অর্গানাইজ করতে পারবো, পার্টি করতে পারবো। এটা তো মৌলিক অধিকার দেওয়া আছে। এখান থেকে এমন একটা আইন করলেন, আপনি ডান হাতে দিলেন, বাম হাতে কেড়ে নিলেন। যে আইন সরাসরি সংবিধান বিরোধী, সেই আইন তো আপনি বাতিল হবে। শুধু একটা ডিক্লারেশন করলেও হয়, কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে না। তাহলে কেন করছে না? যদিও আমরা বলেছি ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না, এটা মেনে নিলাম। তারপরে সরকারের ভিতরে যে 3টা অঙ্গ, এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে ইউরোপে, আমরা এটা মেনে নিয়েছি। কেন? এই যে এখানে একটা দাবিটা আছে যে জুডিশিয়ারিতে আপনি নিচের থেকে মেরুদণ্ড পাইলেন, তারপরে এটা সুপ্রিম কোর্ট একবারে মানে অনুমোদন করলো, তারপরে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। এতে কেন ক্ষমা করে দিতে পারে? তার ইতিহাস হচ্ছে আগের দিনে ইউরোপে রাজারা ছিলেন একই সাথে প্রশাসনের প্রধান, বিচার বিভাগেরও প্রধান। এমনকি মুঘল আমলে ভারতবর্ষেও তাই ছিল। তারা আইন প্রণয়নেরও প্রধান, বিচার বিভাগেরও প্রধান, প্রশাসনেরও প্রধান। পরবর্তীকালে ইউরোপীয়রা, বিশেষ করে ইংল্যান্ডে 17শ শতাব্দীর বিপ্লবের পর আবিষ্কার করলো যে এই তিনটাকে আলাদা করে যে 3টে ইনস্টিটিউশনে ভাগ করে দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা রেহাই মিলবে কাদের, যারা বুদ্ধিমান মধ্যবিত্ত শ্রেণী তাদের। এইটাই ফ্রান্সের বড় পণ্ডিত মন্তেস্কিউ সাহেব একটা থিওরি বানালেন স্পিরিট অফ দ্য লজ বইতে, যে এই তিনটাকে পৃথক করা হলো আধুনিক গণতন্ত্রের একবারে মর্মের বাণী। আমরা বললাম কিনা আমাদের পৃথক কি হলো? প্রধানমন্ত্রীর ইচ্ছা দেয় বাংলাদেশে প্রধান বিচারপতিকে একটা ঘুষি মেরে দেশের বাইরে করে দেওয়া যায়, কিন্তু অন্য বিচারপতিরা তা নিয়ে কোনো কিছু বলবে না। যদি ওই প্রধান বিচারপতি অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, যেমন অপরাধ করেছেন এমন যদি প্রমাণিত হয়, তাহলে এই দায়টা অন্য বিচারপতি নিতে হবে। এমন একটা লোকের প্রধান বিচারপতি আপনারা মেনে নিয়েছিলেন কিনা? তো এই সমস্ত ক্ষেত্রে মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা বলে যে কথা বলা হচ্ছে সেটা সঠিক নয়। বিচারের কোনো স্বাধীনতা নেই, এখানে তো প্রশাসনের স্বাধীনতা আছে। মার্কিন দেশকে তো আমরা নানা দিক থেকে অনুসরণ করি, কিন্তু মার্কিন দেশের সংবিধানে মাত্র 7টি ধারা,
তার 1 নম্বর ধারা হচ্ছে সেখানে আইনসভা থাকবে, 2 হচ্ছে সেখানে প্রেসিডেন্ট সাহেব থাকবেন, তিনি হলেন সেনাবাহিনীর প্রধান, কমান্ডার ইন চিফ। তারপরে থাকবে সেখানে বিচার বিভাগ থাকবে। তাদের ক্ষমতার বন্টন কিভাবে করা হয়েছে খুব মজার ব্যাপার। মার্কিন দেশের বিচারপতিদের একটা পর্যায়ে নির্বাচন মুখোমুখি হতে হয়, যেমন কংগ্রেসে তাদের অনুমোদন লাভ করতে হয়। আমাদের এখানে প্রধানমন্ত্রী যাকে বলে দিচ্ছেন তিনি বিচারপতি হয়ে যাচ্ছেন। আমি অতি লম্বা গল্পকে শর্ট করি, যদি আইনসভা প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন, যে দলের মেজরিটি হয় তারা প্রধানমন্ত্রী হয়তো বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য করতে বেশি দাবি এখানে তুলেছে। এগুলি আমি বলি এখন বাহ্য, এগুলি দিয়ে মানুষের আসল জিনিস থেকে আমরা দৃষ্টিকে সরিয়ে ফেলা। একজনের আচ্ছা, শেখ মুজিবের যখন ডিক্টেটরশিপ চালু হয়েছিল তিনি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, আবার প্রেসিডেন্ট হয়েছেন এই 3.5 বছরের মধ্যে। তাতে অবস্থা কি পরিবর্তন হয়েছে? প্রধানমন্ত্রী শেখ মুজিবের আমাদের শাসন কি প্রেসিডেন্ট শেখ মুজিবের শাসন চেয়ে ভালো ছিল? মোরলেস একই ছিল, 19-20 হবে। তাহলে পরবর্তীকালে আমরা 90-এর যেটাকে নাগরিক গণ অভ্যুত্থান, সেটা আপনার প্রজা অভ্যুত্থান বলেন নাই, গণ অভ্যুত্থান বলেছিলেন। সেই অভ্যুত্থানের ফলে কি হলো? আবার আমরা প্রধানমন্ত্রীর পথে আসলাম। তো তাকে দেখলাম প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন্দ্রীভূত। এইগুলি পরিবর্তন। অনেকে বলে বাংলাদেশকে 7টা প্রদেশে বিভক্ত করতে হবে, অনেকে বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে। এগুলি সবই আপনি প্রয়োজন হলে করতে পারবেন, কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো জায়গাতে আপনি যখন একটা ভোটই দিতে পারছেন না, এমনকি স্থানীয় সরকারও ভোট দিতে পারছে না, সব উপর থেকে নমিনেশন দিয়ে হচ্ছে, সেই অবস্থায় গণতন্ত্র কাজ করতে পারে না। তাহলে রোগটা যদি আপনি বুঝতে পারেন, এটার কমাবার পদ্ধতিগুলি কি আপনি বলতে পারবেন। আসলে আমরা রোগ নির্ণয় করতে না পারলে আমরা রোগের ওষুধ দিব কোথায়? এখানে সম্মান সহকারে বলছে 62 মাস লম্বা তালিকা দিয়েছে। তালিকা যখন এত লম্বা হয় কোনো কাজ হয় না। আপনাকে ফোকাস করতে হবে, কোনটা প্রধান সমস্যা সেটা চিহ্নিত করতে হবে। প্রধান সমস্যা সংবিধানও নয়, প্রধান সমস্যা নির্বাচন কমিশনও নয়। নির্বাচন কমিশন 100 বার নির্বাচন করলেও আপনি সঠিক নির্বাচন পাবেন না। যদি নুরুল কবির শেষের দিকে যেতে, যদি জনগণের সংগঠিত চাপ না থাকতো আমরা এই মিটিং করতে পারতাম? এই যেটাকে অভ্যুত্থান বলছেন, এটা যদি না হতো এইটুকু করতেন না। আর কিছু না হোক আমরা আলোচনা করার সান্ত্বনাটা পাচ্ছি, কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা এটা নির্ভর করে আমরা আসলে দাবিগুলো সঠিকভাবে তুলতে পারছি কিনা। আমরা বলি নির্বাচন ব্যবস্থার সংস্কার মানে হচ্ছে প্রত্যেক মানুষ তার ব্যাংকে থেকে যেভাবে টাকা তুলতে পারে অথবা পাসপোর্টে যেভাবে বিদেশ দিতে পারে, যে চেক এন্ড ব্যালেন্স দিয়ে সেভাবে প্রত্যেকে ভোট না দেওয়া পর্যন্ত ইলেকশন হবে না। মার্কিন দেশ সম্পর্কে আপনারা জানেন যে সেখানে দেশের লোক ব্যালটে ভোট দিতে পারে। আমেরিকাতে সবকিছু খারাপ এটা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু পুরোপুরি আপনারা এই ভয় করলে চলবে যে আপনাকে মার্কিন দালাল করবে। ভালো জিনিস চীন থেকেও আনতে হয়। এখন আমাদের বন্ধুগুলো শুনলেন যে মানুষ নুরুল কবিরের কাছে 2 প্রকার, কতগুলি চীনা আর কতগুলি ভারতীয়। কতগুলি চীনা আর কতগুলি ভারতীয়। ভারতীয়গুলিকে আমরা চিনি না, ওরা কেউ কাজ করে, তারা আমাদের মধ্যে কাজ করছে। মানে তাদের নাম, আমি ভারতীয় মানে হিন্দু বলছি না, মুসলমানও ভারতীয় আছে, হিন্দু ভারতীয় আছে, খ্রিস্টান ভারতীয় আছে। এইখান থেকে আমাদের রক্ষা পেতে হবে। ভারতের মতো প্রতিবেশী যা থাকে তার মানে আর বন্ধুর দরকার হবে না, মানে এত ভালো বন্ধু আর মনে হবে না। এই জন্য অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে আমাদের পায়ে রাখতে হবে। তাহলে এই নির্বাচনটা আমরা করতে পারছি না কেন? আপনি নির্বাচন পাসপোর্টে জালিয়াতি হয়, ব্যাংকে টাকা জালিয়াতি হয়, জানি বিদেশ টাকা পাচার হয়ে যায়, এটা ঠিক আছে। আমরা $200 পাঠাতে পারি না আত্মীয় স্বজনকে, নানা রকম চেকের মধ্যে ফাইল খুলতে হয় স্টুডেন্ট করার জন্য, কিন্তু এত কোটি কোটি টাকা করেন না কিভাবে? নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। আতিউর রহমান সাহেব বলছিলেন না 10 টাকা দিয়ে কৃষকেরা অ্যাকাউন্ট করবে কৃষি ব্যাংকে সারা দেশে। তো এই যে নানা রকমের প্রতারণা, মানুষ গরিব থেকে ধনী হলে যে সৎ এবং কথা নেই। আতিউর রহমান সাহেব তার উদাহরণ। আতিউর রহমান সাহেব লোকের চাঁদা দিয়ে ক্যাডেট কলেজে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমাদের সাথে ভূমি সংস্কার নিয়ে ডক্টর আবু মাহমুদের সাথে কনফারেন্স করেছেন, সেমিনার করেছেন। সেই লোক যে এই বস্তু হয়েছে, বঙ্গবন্ধু করে একা 180টা বই লিখেছেন, তারপর সেটা কল লিখে কিন্তু শান্ত হননি। 3 বছরে 21টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে তিনি উপহার দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের চিরস্থায়ী অধ্যাপক হওয়ার পর। আমি চিরস্থায়ী অধ্যাপক একটা পদ আছে বিশ্ববিদ্যালয়ে, না সত্যি কি একটু নামটা ভুলে গেছি আমি। এই হচ্ছে অর্থাৎ তার 7 নাম্বার থেকে আজীবন, আমরা বলে আজীবন সম্পর্কনা দেয় না, আজীবন কৃতিত্বের জন্য সম্মাননা। তো যাকে আমার মনে হয় আমি একটা কথা সিদ্ধ থাকলাম, কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন, এইটুকু করতে পারবো না, কিন্তু পুনর্গঠন করে লাভ হবে কি?
যদি প্রধানমন্ত্রী মনের কাছে ক্ষমতা থাকে, অনেকে মনে করি যে একটা পার্মানেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার দাবি অনেকে তুলছে। এনারা পাশুদের ভাষা দেখলাম তিনটা দেখলাম, তদারকি সরকার এটাও দেখলাম। মানে বামপন্থীদের ভাষা ঠিক নাই, একবার তদারকি বলে, একবার অন্তর্বর্তী বলে, এখন তত্ত্বাবধায়ক বলে। সেটা তো খসড়া, কোনো একটা ঠিক করে। কিন্তু এইটা হবে না যদি যে সরকারই নির্বাচিত হোক না কেন সেটার উপরে যদি আপনারা যেটা বলেন চেক এন্ড ব্যালেন্স রাখেন, তাহলে তো হতে পারে। উদাহরণস্বরূপ বলি, বিচারপতিরা যদি এত ক্ষমতার অধিকারী হয়, এই যে জ্যোতির্ময়ের কথা শুনে আমার চোখে জল আসলো, এত নিপীড়িত যে হচ্ছে বেচারা রাজনীতি শুনতাম না, আমি একটা মুক্তি ছিলাম, ওকালতিরা যাই নাই। এই যে প্রধান বিচারপতির স্বৈরাচার চলছে, তাহলে এটা ঠিক করতে হলে প্রধান বিচারপতির জবাবদিহি করতে হবে। সেটা করার উপযুক্ত ফোরাম হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আমাদের তো পার্লামেন্ট নেই। আবার পার্লামেন্ট যদি এমন কোন আইন প্রণয়ন করে যেটা সংবিধানে প্রণীত মূলনীতি বা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়, এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হবে। পৃথিবীর নানা দেশে, বিশেষ করে পাশের ভারতের দেশের যে তিনি সীমাহীন প্রশংসা করলেন জ্যোতির্ময়, ভারতীয় বিচার বিভাগের যারা কলেজ করেছে, তাদের দেশেও বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার যেটা বলে তারা সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকুক, সেটা লঙ্ঘন যদি পার্লামেন্টের কোনো আইন করে সেই আইনকে অবৈধ ঘোষণা করা যায়। এটা পরস্পরের আমরা বলবো নির্ভরশীল। আর প্রশাসন, আমি এটাতে বলি প্রশাসন বলতে কি বোঝায় না? প্রেসিডেন্ট শেখ মুজিব যখন বাকশাল করলেন, আসলে রাজত্বটা করলো কে? বাকশাল জিয়াউর রহমানকে তার মেম্বার করা হলো, দেশের কোন সামরিক বাহিনীর প্রধান মেম্বার হলো, পুলিশ বাহিনীর প্রধান মেম্বার হলো, বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ শরীফ এবং কয়েকজন ছাড়া সব শিক্ষক সিরাজউদ্দৌলা চৌধুরীকে মেম্বার করা হলো। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মানে সিরাজউদ্দৌলা চৌধুরীকে বাকশাল তো বলে দেওয়া যায়, যে আমরা বাকশাল করেছি সবাই। এটা কেন হলো? এর মানে হলো এই প্রশাসনটা সমস্ত ক্ষমতা গ্রহণ করে। এটা হচ্ছে ব্যুরোক্রেসি। বাকশাল was not a political party, it was a bureaucracy, usurping power. এটা কিন্তু জানা কথা। এখনো আমরা সেই রকম অবস্থায় আছি। যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল থাকতো, আবারও মার্কিনদের কথা বলি, মার্কিনদের রাজনৈতিক দলে পার্টিতে নমিনেশন নিতে হলেও ভোটাভুটি করতে হয়, প্রাইমারি আছে, তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেস হয়, একজনে নেমে যায়, আরেকজন থেমে যায়, এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় পুরো বাইডেনকে নেমে যেতে হয়। এখন র উঠেছে মার্কিন দেশে এই যাবৎ 250 বছরের কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কমলাকে কেন্দ্রীয় প্রেসিডেন্ট করা যায়, বাইডেন যদি এখন পদত্যাগ করেন, কমলা কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারবে, তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদা পাবেন। মাঝে মাঝে সার্কাসেও কিছু কিছু মজা লাগে, কিছুটা তুরুপের তাকের মধ্যে জোকার থাকে না, এগুলো কয়েকটা জোকারও আছে। আসল জিনিস হলো আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে, মানে নির্বাচিত হয়ে আসতে হবে। প্রশাসন নির্বাচিত হবে, ডিসি সাহেব নির্বাচিত হবেন, সচিব নির্বাচিত হবেন, তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে জবাবদিহি করতে পারতো না। তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো, সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো এবং সেখান থেকে আসতো, আমি সংখ্যানুপাতের কথা বলছি না, বর্তমান অবস্থাতেও তারপরেও জবাবদিহি আসতো। সবচেয়ে বড় জবাবদিহিতার কথা বলি, মেয়াদ 4 বছর নয়, 5 বছর নয়, মেয়াদ 20 বছর। 20 বছর মেয়াদকে আর যে শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হবে 16-17 বছর পরে সেই শিশু গ্রাজুয়েট হবে, সে বিসিএস পরীক্ষা দেবে, তার 2 বছর আগে আর্মিতে যাবে, তারপরে সে জুডিশিয়ারিতে যাবে এবং সে উকিল হবে, ব্যারিস্টার হয়ে আসবে আমাদের জ্যোতির্ময়। তো তারা এসে দেশে জ্যোতি ছড়াবে। সেই শিশুকে আপনি কিভাবে শিক্ষিত করছেন? শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সবটার মধ্যে একটা বেছে দিচ্ছেন, শুধু শিক্ষা, শুধু সময়ের কথা বিবেচনা করে। যদি শিক্ষাকে আপনি গণতান্ত্রিক করতে চান, তাহলে শিক্ষা জিনিসটা যদি পূর্ণ না হয়, আমি মোশাহিদা সুলতানের কথা পুনরাবৃত্তি করব, যদি পূর্ণ না হয় তাহলে এটা ব্যবসা বিক্রি হবে কি করে? শিক্ষা যদি একটা জাতীয়, এটা যদি জাতীয় সম্পদ হয়, তাহলে এটা বাজারে প্রতিযোগিতার বিষয় হতে পারে। প্রত্যেক মানুষের মানুষ হওয়ার অধিকার আছে কত বছর পর্যন্ত? আমাদের দেশে এটা পরিষ্কার নাই। ব্রিটিশ আমল থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে 5 বছর বলেছি, পৃথিবীর যে কোনো সভ্য দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর। এটা একটা তথ্য মাত্র নয়, এটা একটা ভাববার বিষয়। কেন 5 আর 6? এর মধ্যে একটা গভীর বর্ণবাদ আছে যে পুরনো উপনিবেশ এবং পরাধীন দেশের লোকদের 5 বছর পড়লে হবে প্রাথমিক শিক্ষা, এবং এইটার ভিত্তিতে তখন লোককে সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো আপনি প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তারপরে অন্য দেশে আর পরের 6 বছর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। আমাদের দেশে উচ্চ মাধ্যমিকের এক বস্তু করা হয়েছে, পৃথিবীর কোথাও উচ্চ মাধ্যমিক নেই।
6 বছর প্রাথমিক, 6 বছর মাধ্যমিক, এই 12 বছরের শিক্ষা, এটা যদি একজন মানুষের মানুষ হওয়ার জন্য অপরিহার্য হয়, তাহলে সেটা কেন আমরা বিনা পয়সায় দেব না? কেন উত্তর এই নিম্ন বিদ্যালয়গুলোর খরচ বছরের পর বছর বাড়তে থাকবে? কেন কেউ ইংরেজি মিডিয়ামে যাবে, কেউ বাংলা মিডিয়ামে যাবে? আমি জানি সাথে থেকে চিৎকার করে বলবে মাদ্রাসা শিক্ষা কি হবে? মাদ্রাসা শিক্ষা আছে অনেক আগে থেকে, সেটা সংস্কার দরকার। সেটা ছাড়া আপনার ইংরেজি মিডিয়াম স্কুলে, বাংলায় আমরা এগুলি ইংলিশ স্কুল বলি, সেখানে আবার দেশীয় শিক্ষা ইংলিশ ভার্সন আপনি কোন যুক্তিতে করেছেন? হাসিনার আমলে এটা বেড়েছে, কিন্তু আগের আমলে কি এগুলি চালু হয়নি? আপনি এসব বিষয়ে প্রশ্ন না করলে জানি শিক্ষা তো গণতান্ত্রিক হবে না। শিক্ষা যদি অবাধ ও অবৈতনিক এবং সর্বজনের জন্য লক্ষ্য না হয়, অন্তত মাধ্যমিক শিক্ষা পর্যন্ত, তাহলে তার ভিত্তিটা হবে না। তারপরে তার প্রবৃত্তি অনুসারে, প্রস্তুতি অনুসারে, তথাকথিত মেধা অনুসারে সে যেদিকে যেতে চায় সেদিকে পড়বে। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হবে। এই জন্য শিক্ষাকে গণতান্ত্রিক করা শুধু আজকের জন্য নয়, আগামী দিনের যে আমলাতন্ত্র তাকে গণতান্ত্রিক করা একটা প্রথম শর্ত। গণতান্ত্রিক মানে হচ্ছে কি, দেশের সকল মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে এবং জাতীয় খরচে পাবে। আমি রাষ্ট্র কথা বলছি না, জাতীয় খরচে পাবে। কারণ যে শিশু আগামীকাল সেনাবাহিনীতে যাবে, যে শিশু 14 বছর পরে সেনাবাহিনীতে যাবে, 16 বছর পরে বিসিএস পরীক্ষা দেবে, তার শিক্ষার দায় কেন রাষ্ট্র নেবে না? তাহলে রাষ্ট্র যদি তার দায় নেয়, তাহলে তার কাছ থেকে আমরা মেধার দিক থেকেও গুণগতা পাবো। সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র পাবে। এটা অনেকে বলে এটা তো মার্ক্সবাদী প্রিন্সিপাল, কিন্তু মার্ক্সবাদী প্রিন্সিপাল হলে এটা যারা ইসলামপন্থী তারা অস্বীকার করতে পারে না। প্রত্যেক মানুষ তার সেরাটা রাষ্ট্রকে, জাতিকে দেবে, কিন্তু তার যা প্রয়োজন সেটা যদি রাষ্ট্র না দেয়, তাহলে তার সেরাটা দেবে কিভাবে? তাহলে সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী এবং সকলকে তার প্রয়োজন অনুযায়ী, এই যে মার্ক্সবাদী প্রিন্সিপাল, এইটা হচ্ছে গণতন্ত্রের প্রিন্সিপাল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুরুতেই শুরু করেছিলাম এগুলা, অনেক বলছে এটা সমাজতন্ত্র। গণতন্ত্র যদি পূর্ণতা পেতে হয়, তাহলে প্রত্যেকে যে লেখাপড়া করতে চায় সেইটা তো তাকে দিতে হবে, এটা তার প্রয়োজন। একটা মানব শিশু যতক্ষণ পর্যন্ত না সাবালক হয়, মানে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার বিয়ে করার বয়স, ক্রিমিনাল লায়াবিলিটির বয়স, ভোট দেওয়ার বয়স, প্রত্যেক দেশে একটা স্ট্যান্ডার্ড হয়েছে 18 বছর। এখন বলছি 18 বছর কমিয়ে যাবে, 15 করেন, আমার আপত্তি নাই। আমি 18 বছর যদি আমি ধরে নেই, তাহলে এই পর্যন্ত এই শিশু রাষ্ট্রের দায়িত্বে থাকবে। তার লেখাপড়ার দায়িত্ব, তার খাওয়ার দায়িত্ব, তার বাসার দায়িত্ব আমরা একটা পরিবারের মধ্যে বন্টন করে দিয়েছি। তাহলে পরিবারের মধ্যে যদি সেই আয়ের নিশ্চয়তা থাকে, তাহলে এই শিশু পড়াশোনা করতে পারবে। কিন্তু তার স্কুলে গিয়ে তার বেতন দিতে হবে কেন? তার পোশাকের টাকা দিতে হবে কেন? এখন পৃথিবীর অন্য দেশ থেকে উদাহরণ দেন। শেষ কথায় আসবো, আমরা শুধু তাই করি নাই, আমরা তাকে বঞ্চিত করি নাই, আমরা শিক্ষাগুলোর ক্রমাগত বৈষম্য বাড়িয়ে চলেছি। অনেকগুলো, প্রায় 7টা শিক্ষা কমিশন রয়েছে বাংলাদেশ হওয়ার পরে, অনেকগুলো রিপোর্ট লোক আপনারা পড়েনও নাই। সবগুলো ঘুরে ফিরে একই চর্বিতে চর্বণ করেছে। আমরা অনেক লাভ দিয়ে বলি ক্ষুদ্র শিক্ষা কমিশন খুব ভালো ছিল, কর্মমুখী শিক্ষা চাই। কর্মমুখী শিক্ষার জন্য 5 মাস করতে লাগবে কেন? আমার তো ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, মানে হচ্ছে কর্মমুখী শিক্ষা কি? কখন থেকে আমি শিক্ষায় যাব? শিক্ষা তো হবে মানবমুখী, মানুষ হওয়ার শিক্ষা। তারপরে কর্মে যাবেন, যাতে প্রবৃত্তি অনুযায়ী যাবে, সমাজের চাহিদা এবং আমার চাওয়া, আমার দক্ষতা দুটো যে জায়গায় মিলিত হবে, সেই জায়গাতে আমার এত লোক লাগবে। যদি মনে করেন যে আমার বেশি ডাক্তার হয়ে গেছে, বাকি ডাক্তার রপ্তানি করবেন। কথায় বললাম, আমাদের দেশ বলে কি উকিল খুব বেশি আছে? কয়টা উকিল আছে দেশে? লাখানেক উকিল আছে। অত 2 লাখ হবে বেশি বাড়িয়ে বললে, আমার কোনো সংখ্যা জানা নাই, এটা খুব বেশি, আরো বেশি লোক দরকার। আমাদের কত ডাক্তার আছে, কত নার্স আছে, যত চাহিদা সমাজের প্রয়োজন তার চেয়ে বেশি নাই। সুতরাং আমাদের আরো পড়াশোনার সুযোগ আছে। যদি একটা কথাই বলি, যদি আপনি গণতন্ত্রকে শিক্ষা পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন দুটো জিনিস হবে আপনার। এই যে আজকে আন্দোলনের নেতৃত্বে এখনো আমাদের তথাকথিত অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে ছাত্ররা এখনো গার্ডের ভূমিকা পালন করছে। এটা আমরা দেখতে পেলাম। এখন ছাত্ররা যখন জনতার সাথে মিশেছে, তখন দেখা গেল একটা ডিক্টেটরশিপের পরিবর্তন হয়েছে, এবং এই ডিক্টেটরশিপের পরিবর্তনের জন্য আলতাফ পারভেজের দেখাচ্ছে। বুঝতে পারছেন? আমার কথা পুরো মোটামুটি এই যে দেশে অনেকগুলো সংস্কারের এখন সূত্রপাত হয়েছে। প্রথম সংস্কার যদি আপনি সংবিধান দিয়ে শুরু করেন, এই সংবিধানে যে একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোকা এগুলো নিয়ে তর্ক করে, বলে না না, এটা গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে 3টি অঙ্গ,
আমরা বলি রাষ্ট্রের তিনটি অঙ্গ, একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আর হচ্ছে পার্লামেন্ট যেটা সরকার গঠনের ভিত্তি, আর হলো বিচার ব্যবস্থা। এই তিনটার মধ্যে সম্পর্ক এমন যাতে একটা আরেকজনকে চেক দেবে, এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখা যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি বেশি আইন দ্বারা পরিচালিত হবে, এক কথায় শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে, যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের একটা অপরিহার্য। সেই জন্য বলছি এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন, যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। যে সঙ্গে লোককে আপনি নমিনেশন দেবেন, সেখানে যদি ব্যবসা বন্ধ না করতে পারেন, আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? নির্বাচনের সময় কেন আপনার এখানে ভোট দিতে হবে? আমেরিকানরা যদি তাদের দেশের ভিতরে লোকরাই ভোট দিতে পারে, আমাদের বাসদের এই দলের মধ্যে কেন থাকবে? প্রবাসীদেরকে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। শুধু প্রবাসীদের কেন, আমাকেও ব্যালটে ভোট দেওয়ার ভোট দিতে হবে। আমি ভোট কেন্দ্রে গিয়ে মারামারি করতে চাই না, আমার ভোট আমি ব্যালটের মাধ্যমে দেবো, এবং আমার ভোট হয়েছে কিনা সেটা ওখানে রেজিস্টার দাগ উঠবে, আমি ভোট দিয়েছি কিনা, এটা রেকর্ড হয়েছে কিনা, আমার কাছে ইনফরমেশন আসবে। টেকনোলজি তো সম্ভব, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা যে নাই, কেন নাই? সেটা হচ্ছে এই স্বৈরতন্ত্র অব্যাহত রাখার জন্য চতুর্দিকে শক্তিগুলি সক্রিয়, এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জায়গা টাইপের শক্তিগুলি, ওয়ার্ল্ড ব্যাংকের শক্তি। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা কি, আপনাদের কোনো লজ্জা করে না? কেউ কি দাবি করেছেন বাংলাদেশে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে বন্ধ করতে হবে? এই দাবি বাসদ করতে পারবে? তাহলে আমি বাসদের সাথে আছি। ইংলিশ মিডিয়াম আমাদের দেশে কোন যুক্তিতে থাকবে? একমাত্র এক্সেপশন ছাড়া, যারা প্রতিবন্ধী তারা ছাড়া। অন্যদের জন্য ইংরেজি মিডিয়ার দরকার কি? আপনি ইংরেজি শিখবেন। ভিয়েতনামের মধ্যে দেশে হাই স্কুলে ইংরেজি পড়ায় না, জাপানে পড়ায় না, কিন্তু জাপানিরা ভিয়েতনামের ব্যবসা খারাপ করছে আমাদের চাইতে না। এটা একটা ব্যাধির মধ্যে পড়ে। ইংরেজি শেখেন, ইংরেজি ভাষা শেখেন। প্রত্যেক দ্বাদশ শ্রেণী পড়া ছাত্রকে 2টি বিদেশি ভাষা শিখতে হবে, আপনি আইন করে দেন। কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বক্তৃতার ভাষা কেন বিদেশি ভাষা হবে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে প্রায় 40 বছর। এটা মহা একটা রণ সংগ্রাম। বোঝাতে গেলে আমার প্রাণ যায়, ছাত্র বুঝতে পারে না। 20 বছর ইংরেজি পড়ে আমরা প্রয়োজনীয় ইংরেজি শিখি। প্রয়োজনীয় ইংরেজি শিখতে হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে হত্যা করে যদি ইংরেজি শিখবে। আপনি সামান্য গণতন্ত্র যদি না করেন, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র না করতে পারেন, তো দেশের গণতন্ত্র আনবেন কোথা করে? অসম্ভব। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের উচ্চ আদালতে জ্যোতির্ময়ের সুযোগ নিয়ে আমি বলি, কেন এখনো বিচারপতিদেরকে আপনার মাই লর্ড বলেন? এবং তারা বললে কেন খুশি হয়? এটা প্রজাতন্ত্রে কেটে বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। বিচারপতিদের মাই লর্ড বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা, এটা হতে পারে না। আশ্চর্য। আপনার মার্কিন দেশের বিচারপতিদের কি বলে? মিস্টার চিফ জাস্টিস, মিস্টার জাস্টিস। আপনি বলেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব। কিন্তু তা না বলে আপনি বলছেন আমরা ওকালতি করছি মামলা জেতার জন্য, আপনি তো বেঞ্চের কথা বললেন, আপনি এটা বন্ধ করেন। আমি মনে করি বিচারক নিয়োগের যে যোগ্যতা আছে আমাদের সংবিধানের যে ধারায় ক, খ, গ, গতে বলা হচ্ছে অন্য যে কোনো যোগ্যতা প্রয়োজন বলে রাষ্ট্র ঘোষণা করবে, সেটা কি? তাকে অন্তত দেশের যেটা রাষ্ট্রভাষা সেটা জানতে হবে। আমাদের বন্ধু রুবায়েত ফজলুলকে রাষ্ট্রভাষা বাংলাদেশে 45টা করতে হবে। আমি 45টা 90টা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাও তো একটা রাষ্ট্রভাষা হবে। তো বাংলা ভাষা আপনি রায় লিখতে না পারলে আপনি বিচারপতি পদত্যাগ করেন। কারণ যে বিচারপতি বলেন আমি বাংলায় লিখতে পারি না, তার মানে তিনি বলছেন আমি রাষ্ট্রভাষা অভিজ্ঞ নই, তাহলে তো তার বিচারকের আসনে বসার যোগ্যতা থাকে না। এই যে আপনারা মাঝে মাঝে বলছে এত বিচারপতির তালিকা দিয়েছে, মুখে সরাইতে হবে। এই যে আমি তো একটা তালিকা দেওয়া আছে, যারা বাংলা রায় লিখতে পারে না তাদের সরাইতে হবে। ধন্যবাদ। যে নির্বাচন পরিচালনা করবার সময় রাষ্ট্রের বাকি যত ব্রাঞ্চ আছে সেগুলো, এই পুলিশ, মিলিটারি, আপনার বিউরোক্রেসি সহ
নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন কমিশনকে সাহায্য করতে বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের সময় রিটার্নিং অফিসার কারা হয়? প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা পর্যন্ত নির্বাচন কমিশন অফিস আছে এবং সেই নির্বাচনের অফিসগুলিতে একজন নির্বাচনী কর্মকর্তা আছে। কিন্তু কারা হয়? রিটার্নিং অফিসার অর্থাৎ সবকিছু নিয়ন্ত্রণ করে কে? ডিসি সাহেব, উপজেলা কর্মকর্তা সাহেব। এটা তো বলবার কথা না। কেন করা হয়? এর সঙ্গে আপনি লক্ষ্য করবেন আমাদের যে সিভিল বিউরোক্রেসিতে 2014 সালের পরে এই 24 সাল পর্যন্ত যে 3টা নির্বাচন হয়েছে, 14 থেকে 24-এর পরে প্রতিবার সিভিল বিউরোক্রেটদের যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা তাদের ক্ষমতা ক্রমান্বয়ে বেড়েছে। মানুষের উপর তো বটেই, এমনকি অপরাপর যে কাগজগুলি আছে 23টা 24টা তাদের উপর। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, 14 সাল পর্যন্ত ডেপুটি সেক্রেটারি অলমোস্ট তার একটা সিনিয়র সার্ভিস পুল ছিল। ওইখান থেকে কম্পিটিশনের ভিত্তিতে সেক্রেটারি হওয়ার জন্য যে কোনো কাগজ থেকে আসতে পারে। সর্বশেষ 2024 সালের যে তথাকথিত নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, সেই দামি নির্বাচনের পরে পুরোটাই এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ওগুলি করে অন্যদের পরীক্ষা দিয়ে কমপ্লিট করার কোনো ব্যবস্থা নাই। এটার সাথে কি নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের পরে এই প্রশাসনিক কর্মকর্তাদের কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। কারণ হচ্ছে সমস্ত নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করবার জন্য এই আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কর্মকর্তারা তারা প্রতিবার সরকারকে সহযোগিতা করবার পর প্রতিবারই তাদের ক্ষমতা বৃদ্ধি করে। এই ক্ষমতা বৃদ্ধির সঙ্গে আর নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হওয়ার মধ্যে তার সম্পর্কটা আমাদের একটু বোঝা দরকার। সত্যিকার অর্থেই যদি নির্বাচন কমিশন স্বাধীন হয় কিংবা ধরুন তার সেক্রেটারি শুধু সেক্রেটারি হলেই জুডিশিয়ারির মতন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আমার মনে হয় না। তবু আমি ধরে নিলাম ওখানে থাকলো, তাহলে নির্বাচনের সময়কালে আপনার যে তারা হিসাব করে 15 দিন এই দিন আর 15 দিন ওদিকে, এই সময়টা ম্যানিপুলেশনের জন্য যদি ডিসি সাহেব এগুলি করে, যদি নির্বাচন কর্মকর্তারা অধিবেশন ক্ষমতা থাকে যে রাষ্ট্রীয় সংবিধানে লেখা আছে সেই ক্ষমতাটা যদি ব্যবহার করে, তাহলে তো 5 বছর ধরে ক্ষমতা থাকার সময় এই যে প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীন দলগুলো যে সম্পর্ক গড়ে ওঠে, প্রার্থীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে, সেইটাকে আলাদা করে সেই সম্পর্কটাকে থেকে বিচ্ছিন্ন করে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা। এই আলোচনা আমি বহু বছর করেছি, তবে কিন্তু তারা একটা কথা বলে, শাসক শ্রেণী বিভিন্ন রাজনৈতিক দল এমনকি নির্বাচন কমিশনেরও বলেন যে তাদেরকে প্রিজাইডিং অফিসার হতে হলে তাদের যে ক্ষমতা থাকা দরকার ব্যবহারিক একই সঙ্গে আইনগত, সেটা নাই। কারণ বন্দুক পুলিশ কন্ট্রোল করে, আর ওইখানকার লজিস্টিক সাপোর্ট যেগুলো নির্বাচনের জন্য লাগে সেটা ডিসি সাহেব কন্ট্রোল করে এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও বেশি। অর্থাৎ তাহলে আরেকটা কার্ডের সার্ভিস করলেই হয়, যদি কার্ডের সার্ভিস দিয়ে কাজ করতে চান তার একটা করলেই হয়। তাদের পদমর্যাদা এবং ক্ষমতা যেটা বৃদ্ধি করলেই তো আমরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে নির্বাচন প্রক্রিয়াটাকে আলাদা করতে পারি। এই সংস্কার প্রক্রিয়ার সময় আমার মনে হয় আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আমরা এগুলোকে দাবি হিসেবে সামনে নিয়ে আসতে পারি কিনা। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রের কথা বলে আমি শেষ করব, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা ছাড়া একটা দেশে গণতন্ত্র হয় না। গণতন্ত্রের মূল আপনি এখানে যেগুলো বলেছেন সেপারেশন অফ পাওয়ার ইত্যাদি ইত্যাদি, এখানে সবাই তিনি বলছেন আর নতুন করে কিছু করতে লাগবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আবারও বলছি, এই উদাহরণটা আমি প্রায় দিই, আমার প্রিয় উদাহরণ, এটা বোঝে মানুষ দ্রুত। একটা পাবলিক লিমিটেড কোম্পানি, তার আর্টিকেল অফ মেমোরেন্ডামস থাকে, তার ভিত্তিতে একটা কোম্পানি চলে। সেই কোম্পানি প্রতি বছর তার যারা ডিরেক্টরস ম্যানেজার্স আছেন তারা প্রতি বছর নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তারা কোম্পানি চালায়। ওই আর্টিকেলস অফ মেমোরেন্ডাম আর্টিকেলস অফ মেমোরেন্ডাম পরিবর্তন করতে গেলে ডিরেক্টর রেগুলেট করতে পারেন, এই দেশের আইন। 1 টাকার যা শেয়ার হোল্ডিং আছে তারও মত লাগে। একটা কোম্পানির
মৌলিক আইন বদলাবার জন্য যদি 1 টাকা শেয়ার হোল্ডারের এই দেশেরই আইনে কনসেন্ট লাগে, সংবিধান তৈরি করা, সংশোধন করা, এটার জন্য মানুষের কনসেন্ট লাগবে না, এটা একসেপ্ট করা আর যাই হোক গণতন্ত্র হতে পারে না। ফলে সংবিধানের মধ্যে কি পরিবর্তন আসবে কি আসবে না, এখন যারা ক্ষমতার মধ্যে আছেন এগুলো নিয়ন্ত্রণ করবার প্রায়োগিক বাস্তব ক্ষমতা ধারণ করেন, শেষ পর্যন্ত তাই হবে। সেটাই যদি হয়, এবং এগুলো আমাদের অতীত ইতিহাসের মধ্যে দেখেছি, এইখানে যারা উপস্থিত আছেন যারা তাদের একটা বিরাট অংশ কমপক্ষে 3টা গণঅভ্যুত্থান দেখেছেন এবং নানান দিক থেকে নানানভাবে সমাজের গভীর পর্যন্ত সেখানে পৌঁছেছিল। 1969 সাল, 1990 সাল এবং এই যে সদ্য ঘটে যাওয়া 2024 সাল, সেগুলো সমাজে নিশ্চয়ই ইতিবাচক কিছু প্রভাব বরাবরই থাকে যে কোনো বড় রাজনৈতিক সামাজিক আন্দোলনে। কিন্তু মৌলিক আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার তৎকালীন সরকারের উদ্ধার করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। কেন যায় নাই? এটা আমার শেষ কথা। এদের আপনারা যত ভালো ভালো কথা বলেন, এর চেয়ে খারাপ কিন্তু এর চেয়ে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন, বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশন ক্ষমতাকে। ফলে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো ভালো কর্মসূচিকে ভিত্তি করে জনগণকে সংগঠিত করে তার চাপে রাষ্ট্র ক্ষমতা দখল করা, অথবা যারা এখন আছেন বা বিভিন্ন সময় দেখেছেন তাদেরকে উৎখাত করে কর্মসূচিতে বাস্তবায়ন করার নিজস্ব যোগ্যতা অর্জন করা। আমাদের মনে হয়, আমাদের চায় আমাদের প্রত্যেকটি কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। ভাবনা সেগুলো আবার একটা আরেকটার সাথে জড়িত, সম্পৃক্ত। কাজে এই জায়গাগুলোতে এই কমিশনগুলো কিভাবে কাজ করছে এবং তাদের মধ্যে সমন্বয় আছে কিনা, সেটাও একদিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তাদের সেখানে কারা এখানে কমিশনের সদস্য এবং কারা এই কাজগুলো করছে, এবং তারা যে প্রস্তাবনা দিলেন বিভিন্ন ধরনের সংগঠন, ব্যক্তি, তাদের সাথে আলোচনার সাপেক্ষে তারা আসলে কতটুকু এই বিষয়গুলোকে একসাথে ধারণ করতে পারবেন এবং সেখানে তারা কতটুকু পক্ষপাত বিভিন্নভাবে কাজগুলো করতে পারবেন বা সেই সংস্কারগুলো প্রস্তাব করতে পারবেন। তারপরের চ্যালেঞ্জটা হচ্ছে যে কিভাবে পরের সরকার আসলে এই সংস্কারগুলো করবে কি করবে না, এবং সেটার জন্য নির্বাচন সংস্কার যে কমিটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে এখানে সবগুলো বিষয় একটা একটার সাথে সম্পৃক্ত। যেটা যেটা এখানে আসেনি সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো আলোচনা এখানে নেই, যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে একটু আলোকপাত করা দরকার যেন এটা পরবর্তীতে আলোচনা আসে। যেমন ধরেন আমি যদি বলি যে আমাদের অর্থনৈতিক সংস্কারের দিক থেকে প্রায় কাছাকাছি যদি বলি একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেটার নাম হচ্ছে বৈষম্যহীন টেকসই উন্নয়ন সংক্রান্ত টাস্ক ফোর্স। তো সেটা ডিসেম্বর মাসে তাদের প্রতিবেদন দিবে। এই টাস্ক ফোর্সে যারা সদস্য আছেন তাদের সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নিই, তাহলে বুঝতে পারবো যে এখানে কি ধরনের মানুষ আছে এবং তারা কি ধরনের প্রস্তাব দিতে পারেন বা সংস্কারের প্রস্তাব নিয়ে আসতে পারে। কারণ মানুষ তো তার অভিজ্ঞতা থেকে খুব বেশি ভুলে যায় না, বরং তারা যেই মানুষদের সাথে কথা বলেন তার ভিত্তিতে তারা যখন একটা সিদ্ধান্তে আসেন তখন অনেক সময় তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, সেগুলোর একটা প্রতিফলন দেখা যায়। সেই জায়গা থেকে আমি দেখছি যে সেখানে একজন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা আছে, একজন আছেন একটি সালেম নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রধান, একজন আছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিপিডি নির্বাহী পরিচালক, এছাড়া বিআইপিএস ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বুয়েট এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক। তো আমি এখানে অর্থনীতির বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ সেটা নিয়ে কোনো বৈচিত্র্য দেখছি না, অর্থাৎ তাদের ঘুরে ফিরে চিন্তা ভাবনার ধরন বা সংস্কার ভাবনা হয়তো ঘুরে ফিরে আগের মতোই থাকবে। সেই জায়গাটায় এসে আমি তোষণতা রাখছি। যেমন ধরেন আমি করোনার সময় একজন অধ্যাপক যিনি এখানে আছেন, তার একটা অবস্থান ছিল জীবন ও জীবিকার মধ্যে দ্বন্দ্ব হাজির করে লকডাউন শিথিলের পক্ষে অবস্থান নেয়। তিনি দেখেছিলেন যে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু অফ লাইফ বাংলাদেশের শ্রমিকের ক্ষেত্রে কম ও যুক্তরাষ্ট্রের কাছে বেশি,
তাই লকডাউন যুক্তরাষ্ট্রে লাভজনক এবং এখানে শ্রমিক যখন জীবিকাকে অতি গুরুত্ব দেন জীবনের থেকে, তখন তিনি এটাকে একটা প্রয়োজনীয়তা মনে করেন যে লকডাউন শিথিল করলেই সে কাজে যোগদান করতে পারবে। এখন যখন এই ধরনের জীবন এবং জীবিকাকে একটা দ্বন্দ্বের মাঝখানে নিয়ে আসা হয়, তখন কিন্তু মানুষ বিষয়টাকে এভাবে চিন্তা করতে থাকে যে একজন যুক্তরাষ্ট্রের শ্রমিক যিনি সোশ্যাল সেফটি নেটের আওতায় অনেক সুবিধা পাচ্ছেন এবং বাংলাদেশের মতো জায়গায় যেখানে মানে সোশ্যাল সিকিউরিটির সেই নিরাপত্তাটা নেই, সেখানে দুজন একইভাবে একই দ্বন্দ্বে তাদেরকে মাপা এবং প্রয়োজনীয়তার দিক থেকে চিন্তা করা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর মানে আদর্শগত অবস্থান অথবা চিন্তার ধরন। আমি এটাকে হাইলাইট করছি এই কারণে যে আমরা যখন সাংবিধানিক একটা সংস্কারের কথা বলছি, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই সাংবিধানিকভাবে আমরা যে বিষয়গুলোকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করছি, সেগুলো আসলে আমাদের অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এখন আমি যদি দেখি যে বলি যে এটা একটা দ্বন্দ্ব জীবন অথবা জীবিকা। এখন জীবন কার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু কখন একজন শ্রমিক বাধ্য হয়ে জীবিকাকে বেশি গুরুত্ব দেন, সেই প্রশ্নটা না তুলে আমি জীবন এবং জীবিকাকে কিন্তু পাশাপাশি দাঁড় করাতে পারি না। এখান থেকে একটা আমি উদাহরণ দিলাম যে তাদের যে মানে চিন্তা ভাবনার ধরন সেটা এরকম, এবং সেটা একটা নিউ লিবারাল চিন্তা কাঠামোর মধ্য থেকে উৎসরিত, এবং সেখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়, লাভ এবং ক্ষতি বের করা হয় শুধুমাত্র আর্থিক মানে পরিমাণ দিয়ে। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ধরেন একই রকম একজন সদস্য রয়েছেন, তাকে বলতে শুনেছি যে করোনার সময় যে 6টি চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই চিনি কলগুলো খোলার ব্যাপারে মানে কি করা উচিত, তখন উনি বলেছিলেন যে 60 টাকা হয় চিনির দাম আর 120 টাকা হয় কস্ট, কাজে এগুলো তো লোকসানি খাত, এগুলোকে বন্ধ করে দিতে হবে। এই ধরনের চিন্তা যে লোকসান করা হচ্ছে, কিন্তু আমি যদি একজন অর্থনীতিবিদের কাছ থেকে আমার প্রত্যাশা হবে কি যে লোকসান কেন হচ্ছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা, অথবা চিনি খাত কেন এই চিনি খাত হয়ে উঠলো, এটার বিবর্তন কিভাবে হলো, কিভাবে পরিবর্তন হলো, কিভাবে উদার অর্থনৈতিক নীতির কারণে এবং সরকারের অবহেলা এবং তার যে যার কিছু করণীয় ছিল সেগুলো না করার কারণে কিভাবে এই লোকসানটা হলো, সেটাকে আগে আইডেন্টিফাই করা। তাহলে আমি কি করবো, এটার একটা ইতিহাস উদ্ঘাটন করব। আমি দেখবো যে গত 15 বছরে কি হলো যেটা এমন লোকসানি খাতে চলে এলো, এবং পাশাপাশি দেখতে হবে যে এই চিনি কলগুলো তো একসময় লাভ করতো, সেই লাভের সময়টা কেন তারা লাভ করলো সেটা না দেখে যদি একজন অর্থনীতিবিদ সরাসরি একটা কনক্লুশনে চলে আসেন, কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে মতামত দিয়ে দেন, সেটা কিন্তু একটা মানে সমাজের জন্য আমি বলবো যে ক্ষতিকর। কারণ এই ধরনের মতামত কিন্তু মানুষের ভিতরে একটা কি বলে বোঝাপড়া তৈরি করে, তারা কিন্তু লাভ ক্ষতির দিক থেকে চিন্তা করতে থাকে। আমি আবারও বলছি যে আমি হয়তো এই প্রসঙ্গগুলো আনতাম না, কিন্তু এই প্রসঙ্গগুলো খুব গভীরভাবে আমাদের সংবিধানের প্রশ্নের সাথে জড়িত। এখানে আপনি লক্ষ্য করে দেখেন যে চিনি একটি অপরিহার্য খাদ্যদ্রব্য, এবং আমাদের সংবিধানে আমরা যখন দাবি করছি যে অন্ন বস্ত্র বাসস্থান এগুলো আমাদের মৌলিক অধিকার, তাহলে যা আমাদের মৌলিক অধিকার তাকে তো আমরা পণ্য হতে দিতে পারি না। তাহলে আমি শিশুকে যদি পণ্য হতে না দিই, তাহলে আমার সেই পণ্যটাকে নিশ্চয় বা সেই দ্রব্যটাকে বা খাদ্যটাকে আমাকে তো একটা কৌশলগত জায়গা থেকে দেখতে হবে, অর্থাৎ এটা কি সুলভে পাওয়া যাচ্ছে কিনা। এখন সংবিধানে যদি এই ধরনের বিষয়গুলো থেকে থাকে এবং আমরা যদি তার ঠিক বিপরীত বা অসঙ্গতিপূর্ণভাবে আমাদের অর্থনৈতিক সংস্কারগুলোকে নির্ধারণ করতে থাকি, তাহলে কিন্তু একটার সাথে একটা ঠিক যায় না, এবং এই অসঙ্গতি কিন্তু একটা মানে দীর্ঘ সময় পরে এটার যে সমস্যাগুলো সামনে আসবে, তখন কিন্তু আমরা সেগুলোকে পরিবর্তন করতে পারবো না। কাজে আমার যে সাংবিধানিক যে চাহিদা এবং অর্থনৈতিক দিক থেকে আমি যে সংস্কার, সেটা একটার সাথে আরেকটা একটা মিল থাকতে হবে। তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে জনস্বার্থ রক্ষায় আমরা আসলে মৌলিক অধিকার হিসেবে যেই
বিষয়গুলোকে আমরা এতদিন ধরে জেনে এসেছি, যেগুলো আমাদের মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কাজের অধিকার, হ্যাঁ, এগুলো তো মৌলিক অধিকার বটে। কিন্তু আমরা কি গত কত বছরে আমরা দেখে এসেছি না যে আমাদের জীবন ধারা একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ পানি দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, তার মধ্যে থেকে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, এবং এখন এই যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু জ্বালানি, বিদ্যুৎ এগুলোর দাম বৃদ্ধি। কাজে এই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে আমাকে দেখতে হবে যে এর সাথে পানি, বাতাস এবং বিদ্যুৎ, এই তিনটাকে অবশ্যই মৌলিক অধিকার হিসেবে ধরে নিতে হবে। না হলে আমি যেই পরিবেশের কথা বলছি, সেই পরিবেশ একদিক থেকে আমি দূষণ করবো, অন্যদিক থেকে আমি এগুলোকে পণ্য হিসাবে যদি মনে করি, তাহলে এটা আমার একটার সাথে আরেকটা অসঙ্গতিপূর্ণ। কাজে আমার বক্তব্য হচ্ছে যে এই মৌলিক অধিকারের মধ্যে পানি, বিদ্যুৎ এবং বাতাস, হ্যাঁ, এটা আপনারা তাহলে শুনছেন, তাহলে একজন বাইরে গেল মাত্র আচ্ছা, এখন এটা একটা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন অনেক দেশের সাথে তুলনা করি এবং প্রায় বলি যে ওই দেশের দাম বেশি, এই দেশের দাম কম, এটা ক্রয় ক্ষমতার মধ্যে, একটা ক্রয় ক্ষমতার বাইরে, তো এই ধরনের হিসাব নিকাশ করি। কিন্তু আমরা যদি দেখি যে প্রত্যেকটা দেশের যে যারা পলিটিক্যাল পার্টি থাকে, তাদের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন কমিউনিস্ট সরকারের কিন্তু উদ্দেশ্য হচ্ছে সবকিছু সুলভে দেওয়া, বিশেষ করে অপরিহার্য দ্রব্য বা সেবা, এই ধরনের কিছু। তো আমার এখানে পয়েন্টটা হচ্ছে যে আমি ভিয়েতনামে দেখেছি যে সেখানে একটা কমিউনিস্ট সরকার আছে, এবং তারা যখন কোনো কিছু করে, তাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আছে, বিদেশ থেকে বিদেশি বিনিয়োগ আসে, পরিকল্পনা করতে আসে মানুষজনে, এবং তারা বিভিন্ন ধরনের কি বলবো নতুন নতুন নীতি নিয়ে আসে বিদেশ থেকে। কিন্তু আসলেই কিন্তু তারা সেটা গ্রহণ করে না, তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে তারা এই নীতিটা কিভাবে প্রণয়ন করবে। আমি ভিয়েতনামের জ্বালানি ও বিদ্যুৎ নীতি করতে গিয়ে দেখি ওদের ইংলিশ ভার্সনই নাই, ওটা পুরোটা ভিয়েতনামিজ ভাষা থেকে আমাকে ট্রান্সলেট করে ইংলিশে করে তারপরে পড়তে হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের যে মাস্টার প্ল্যান, সেটা করেছে একটা বিদেশি মানে সহায়তা দেয় এরকম একটি ফান্ড, জাইকা, মানে তাদের কোঅপারেশন এজেন্সি, জাপানিজ কোঅপারেশন এজেন্সি। তো আমার মনে হয় সাংবিধানিকভাবে এটা নিষিদ্ধ করে দেওয়া উচিত যে কোনো বিদেশিরা এই দেশে আমাদের পরিকল্পনা বা নীতি প্রণয়ন করতে পারবে না। আমরা যদি তাদের কাছ থেকে কোনো সহায়তা দরকার হয়, কোনো পরামর্শ দরকার হয়, আমরা তাদেরকে ভাড়া করব, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো, কিন্তু সিদ্ধান্ত আমরা নেব এবং বাংলায় আমরা সেই নীতিগুলো লিখব। এটা সংবিধানে থাকতে হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে চিন্তিত, সেটা নিয়ে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই লোকসানের খাতে আছে, মানে লোকসান করছে দিনের পর দিন, এবং বলা হচ্ছে যে এদেরকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, এদেরকে এটা করো, এটা করো। আমরা দেখেছি যে পাটকলগুলো, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, কতগুলোকে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয়েছে, এবং গত সরকারের আমলে আমরা সেটা বেশি দেখেছি। এছাড়া চিনি কলগুলোর মধ্যে 6টা চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি যদি বলি যে এই যে লোকসান করছে, এটা কেন লোকসান করছে? আগে আমাদের যে কারণে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, যে আইডিওলজিক্যাল পজিশন থেকে বা চিন্তা থেকে, সেটা কি ছিল? সেটা ছিল যে এই খাতগুলো কৌশলগত খাত, অর্থাৎ এই খাতগুলোকে লোকসান বা লাভের জায়গা থেকে দেখা যাবে না, এগুলোকে দেখতে হবে একটা কৌশলগত খাত থেকে, মানে জায়গা থেকে, যেন আমরা বুঝতে পারি যে এগুলো আমাদের জন্য প্রয়োজনীয়। কারণ পাট হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ কৃষিজাত পণ্য, তেমনি
আখ যদি আমরা ধরি, সেটাও বহুদিন ধরে এই শিল্প চলে এসছে। তো এই জায়গা থেকে পাট এবং আখ এই দুটো আমাদের একটা গুরুত্বপূর্ণ শিল্প হয়ে উঠেছে, একটা গোটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখন এই খাতে যদি আমি প্রাইভেটাইজ করতে বলি, অথবা আমি যদি বিদেশি কোম্পানিকে বলি যে সে বিনিয়োগ করো, তারা এটা সেটা পারবে না, কারণ এটা একটা সাংস্কৃতিক প্রশ্ন, এটা একটা বহুদিনের একটা কালচার দাঁড়িয়ে গেছে, যেটাকে সহজে ভাঙা সম্ভব না। কাজে এই জায়গাগুলোকে দেখে কিন্তু একটা সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই খাতগুলো যদি, যেমন এটাকে বলা হয় ট্রেড গ্যাপ। ট্রেড গ্যাপ হচ্ছে গিয়ে যে লোকসান করলে, রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো যদি লোকসান করে সরকারের কোনো নীতির কারণে, অর্থাৎ অথবা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে যায় এবং সেটার কারণে সে কোনো লোকসান করে, তাহলে সরকার ওই লোকসানের পরিমাণ ক্ষতিপূরণ ওই কোম্পানিকে দিবে। এই ট্রেড গ্যাপ এতদিন ধরে দেওয়া হয়, সেটা সারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেটা পাটের ক্ষেত্রে, সেটা চিনির ক্ষেত্রে। প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে এতদিন ধরে এই ট্রেড গ্যাপের অর্থ সরকার দেয়নি, এগুলোকে লোকসানি খাত বানিয়ে রেখেছে। এবং যখনই বলা হচ্ছে যে এই খাতগুলো, এই রাষ্ট্রায়ত্ত খাতগুলোকে আবার পুনরায় খোলা হোক বা চালু করে দেওয়া হোক, তখন তারা বলছে এগুলো লোকসানি খাত। অর্থাৎ তারা নিজেরা এটার লোকসানের কারণ হয়ে আজকে তারা বলছে যে এইগুলোকে আর খোলা যাবে না, এগুলো লোকসানের জায়গা। কারণ এই জায়গাগুলো দেখার জন্য আমাদের মানে দৃষ্টিভঙ্গিটার একটা পরিবর্তন দরকার। অর্থাৎ আমাকে ওই লাভক্ষতির জায়গা থেকে বের হয়েছে কিছু কিছু জনকল্যাণমুখী খাতকে আমার মানে বেশি প্রায়োরিটি দিতে হবে। সেদিক থেকে এই যে কৌশলগতভাবে যে ট্রেড গ্যাপ দেওয়ার চিন্তা হয়েছিল এবং সেটা ভঙ্গ করে, মানে আইন নিজে ভঙ্গ করে এতদিন ধরে যে সরকার দেয়নি, সেই জায়গাটার প্রথমে দৃষ্টিপাত দেওয়া দরকার ছিল। কিন্তু সেটা না করে আবারও যারা এখানে কমিশনে আছেন তারা কিন্তু আবারও লাভ ক্ষতির জায়গা থেকে চিন্তা করছেন। এবং আমি বলছি না যে কারো নিউলিবারাল দৃষ্টিভঙ্গি থাকা চলবে না, অথবা সদস্যদের মধ্যে কারো হতে থাকবে অনেকেই। আমি মনে করি এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন আছে। অর্থাৎ আমি নিউলিবারাল চিন্তার মানুষজনকে যেমন এখানে জায়গা দিব, ওয়ার্ল্ড ব্যাংকের মানুষকে যেমন এখানে জায়গা দিব, তেমন সেখানে একটা ভিন্ন ধরনের চিন্তার বা ভিন্ন ধরনের আইডিওলজিক্যাল পজিশন থেকে যারা এটিকে মানে দেখেন বা মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তাদের এখানে একটা সমন্বয় প্রয়োজন। সেই জায়গাটাতে আমি বলবো যে আমরা যেই সংস্কারগুলো দেখছি সেটা আসলে কতটুকু সংস্কার হবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা আছে আমার মনে। মানে আমি আশাবাদী না এরকম কিছু বলবো না, কারণ আমি সবসময় আশাবাদী। আমি 10-15 বছর ধরে কোনো একটা পিছনে লেগে থাকতে পারি, কিন্তু যখন আমি দেখি আমার আসলে দুশ্চিন্তা হয়, সেই দুশ্চিন্তার জায়গাটা আমি বলে রাখলাম। আচ্ছা, লাস্ট আমি একটা পয়েন্টে শেষ করবো, সেটা হচ্ছে এই যে বৈষম্য দূর করার কথা আমরা বলছি, কিন্তু বৈষম্য দূর করার জন্য, দ্রব্যমূল্য কমানোর জন্য আমাদের এখন প্রথম একটা বড় অন্তরায় হচ্ছে আমাদের পরোক্ষ কর, অর্থাৎ আমরা ভ্যাট দিচ্ছি। এই যে ভ্যাট সংযোজন করা হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, এবং সেটা সেই কর একটা বড় অংশ, 60% আমাদের করের একটা বড় অংশ সেই পরোক্ষ কর থেকে আসে। কিন্তু এখানে একটা যদি সংস্কার না হয়, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, আমি যে সমাজের মধ্যে যে বৈষম্য দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, যে ক্ষেত্রটা আমরা তৈরি করেছি, সেটার সংস্কার আমরা করতে পারবো না। কিন্তু এই বিষয়টা খুবই উপেক্ষিত, এবং এখানে আমরা বারবার বলে আসছি যে যে কোনো ভাবেই হোক, এই যে যারা এতদিন ধরে ধন সম্পদ অর্জন করেছে, একটা তো হচ্ছে কি তাদের দুর্নীতি, লুণ্ঠন ইত্যাদি এগুলোকে বের করে নিয়ে আসা এবং সেগুলো বিচার করা, আরেকটা হচ্ছে এমন একটা কাঠামো তৈরি করা যেন এই সিস্টেমের মধ্যে আমি আয়ের উৎস বা করের উৎসটাকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ প্রত্যক্ষ কর যারা ধনী তাদের উপর প্রত্যক্ষ কর বসাতে পারি। এইটা যদি আমরা না করতে পারি, সংস্কার যদি আমরা না করতে পারি, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে আমরা এখন বলছি যে বৈষম্য, এটার মূলে কিন্তু রয়েছে এই পরোক্ষ করের ব্যাপারটি, যেটা আমরা প্রতিদিন কৃষক, শ্রমিক থেকে শুরু করে সবাই দিয়ে আসছি। এই জায়গাটা একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা। আচ্ছা, শেষ আমি যেটা দিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, সরি আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, তারপর আর কি আমি বলছি, সেটা হলো যে প্রাতিষ্ঠানিক সংস্কার। আপনারা দেখছেন যে এই বছর যে নোবেল জয়ী
তাদের একটা বড় কাজ হচ্ছে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, মানে কোনো একটা দেশে ইনস্টিটিউশনের যে স্ট্রাকচার সেটা কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার যে কাঠামোর মধ্যে আমি থাকছি সেই কাঠামো কিভাবে বৈষম্যকে প্রমোট করে অথবা বৈষম্যের বিরোধিতা করে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো সামনে নিয়ে আসা দরকার। সেই দিক থেকে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা একটা দ্বৈত ব্যবস্থার মধ্যে রয়েছে। এখানে তাদের যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে আছেন তারা দাবি করছেন যে আরইবি বহুদিন ধরে এই সমিতিগুলোকে এক ধরনের শোষণ করে আসছে। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মানে বিকাশ হতে দেওয়া, তাদেরকে গ্রাহক পর্যায়ে কাজ করতে দেওয়া, মাঠ পর্যায়ে কাজ করতে দেওয়ার জন্য যে ধরনের পরিবেশ, কর্ম পরিবেশ তৈরি করা দরকার সেটা তারা করতে পারছে না। অর্থাৎ তারা দেখছেন যে আরইবি যে দুর্নীতির মাধ্যমে যেই দুর্নীতি করে যেসব যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি কিনছে সেগুলো টেকসই হচ্ছে না, সেগুলো ত্রুটিপূর্ণ, এবং তারা যখন এগুলো ব্যবহার করতে চাচ্ছে তখন সেই গ্রামের 14 কোটি মানুষ, আবারও বলি, আমি এই জায়গাটাতে এমফেসিস দিচ্ছি কারণ আমি যখন বিদ্যুতের কথা বলি আমরা একটু শহরের বিদ্যুৎ নিয়ে কথা বলি, গ্রামের বিদ্যুৎ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 14 কোটি মানুষ কিন্তু এটার গ্রাহক। সেই 14 কোটি মানুষের যেখানে গ্রাহক, সেখানে বৈষম্য দূর করার কথা যদি আমি বলি তাহলে ওই জায়গায় আমাকে অনেক ওইটা নজর দিতে হবে। ওইখানে কি সমস্যা বিরাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে যে দ্বৈত ব্যবস্থা রয়েছে সেটার কারণে আরইবির যন্ত্রপাতি কেনার কারণে গ্রাহকেরা মার খাওয়াচ্ছেন হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে। তারা যখন মিটার লাগাতে যায় মার খেয়ে আসে, কারণ কি এই মিটার তো নষ্ট মিটার, এখানে ট্রান্সফরমার পুড়ে গেছে, ওনারা মার খাচ্ছেন, ওনাদেরকে দায়ী করা হচ্ছে। এই যে অসমভাবে যার প্রায় তাকে না দিয়ে অন্য মানুষকে দেওয়া হচ্ছে, এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর ত্রুটির কারণে হচ্ছে। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর যে মধ্যে যে গলতগুলো রয়েছে সেগুলো কিন্তু সংস্কারের প্রয়োজন। সে কারণে আমি বলছি যে আমরা যেহেতু সংস্কার নিয়ে আলাপ করছি এবং এখানে অনেকগুলো লিস্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর একটা ডিটেইলে গেলে অনেক কিছু বের হয়ে আসবে, কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা যে বিষয়গুলো সামনে দেখছি সেগুলো তো আসলে আমাদেরকে দেখিয়ে দিতে কম। কাজে সেই জায়গা থেকে বর্তমান সময়ে কি হচ্ছে, কেন হচ্ছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন বলি যে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি আর আরইবির মধ্যে যে দ্বন্দ্ব, সেটা নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মধ্যে আছেন 3 জন মানে ব্যবসা প্রশাসনের বিশেষজ্ঞ, একজন অর্থনীতিবিদ, একজন হচ্ছে প্রকৌশলী। কিন্তু এনাদের কারোই কিন্তু মানে গ্রামে কিভাবে পল্লী বিদ্যুৎ কাজ করবে সেটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তারা যখন আলাপ করতে বসবেন একটা প্রযুক্তি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়, যেমন ফিল্ডে যারা কাজ করেন তাদের চিন্তা ভাবনা যদি নীতি প্রণয়নের মধ্যে গিয়ে প্রতিফলিত না হয়, তাদের চাহিদাগুলো যদি সেখানে প্রতিফলিত না হয়, তাদের তারা সমন্বয় করবেন কিভাবে, কাজ আগাবেন কিভাবে, তাদের তো এই সমন্বয়টাকে করতে হবে। কাজেই এই বিষয়গুলো যারা বোঝেন না, এই যে ইন্টারডিসিপ্লিনারি বিষয় আছে প্রত্যেকটা খাতে, সেই জায়গাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এবং সেখানে কমিটি গঠন করলে তারা যে কাঠামো পুনর্মূল্যায়ন করবে, আমি কি জানি যে তারা আবারও ব্যবসায়িক জায়গা থেকে বিষয়টাকে দেখবেন না? এটার কোনো নিশ্চয়তা আছে? কাজেই প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে ভিজিলেন্স থাকতে হবে, মানে এক ধরনের পাহারা দিয়ে রাখতে হবে। যেভাবে গঠিত হয়, এবং এটা খুবই ঠিক যে পুরো বিচার বিভাগ কিন্তু একটা পুনর্বিন্যাসের প্রয়োজন আছে, এবং বিচারপতিদের নিয়োগ নিয়ে আমরা যা যা শুনেছি সেটা খুবই উদ্বেগজনক যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিচারপতি নিয়োগ নিয়ে যে ধরনের ঘটনাগুলোর কথা শুনলাম আমরা, সেইটা পুরো বিচার বিভাগ, এই বিচার বিভাগের যদি স্বাধীনতা সেটা কি পরিণতি নিয়ে আসবে, এটাও একটা খুবই চিন্তার বিষয়। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাই, মানে পুরো জায়গাটা হচ্ছে আসলে ক্ষমতা, আসলে তো সংবিধান থেকে তো ক্ষমতা আসে না, ক্ষমতা থেকে সংবিধানের ধরন তৈরি হয়, কিংবা সংবিধানের কোন অংশ কার্যকর হবে কোন অংশ কার্যকর হবে না সেটা নির্ভর করে ক্ষমতার উপর। তো সেই কারণে ক্ষমতায় যারা ছিল বাংলাদেশের, তারা শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে এই কথাটাকে গুরুত্ব দেয়নি তখন, এবং মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে সেটাকে বারবার খর্ব করার চেষ্টা করেছে। এবং একের পর এক সরকার আসছে, বিশেষ ক্ষমতা আইন
সেই মুজিব আমলে করা হয়েছিল বিশেষ ক্ষমতা আইন। কোন সরকার সেটা বাতিল করেনি, আরো তার থেকে আরো অধিকতর কঠিন বিভিন্ন ধরনের আইন কানুন তারা প্রবর্তন করেছে। এবং তারপরে এই এই ধারাবাহিকতা, এটা তো একটা সত্য, সেটা না জনগণের ক্ষমতা, যেটা মূল করে শেষ করেছেন যে কথা বলতে, যে জনগণের ক্ষমতা, তাদের রাজনৈতিক শক্তি, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটি হচ্ছে শেষ পর্যন্ত নির্ধারণ। এইখানে তারপরে সংবিধানের মধ্যে কি ধরনের সংস্কার হলে এটা জনগণের হাতে ক্ষমতাটা আরো বেশি হবে, সেই জন্য এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। এখানে আমার মনে হয় যে আরো দুটা জিনিস আমরা যোগ করতে পারি, যে সংবিধানে নির্বাচন ব্যবস্থার মধ্যে না ভোট একটা খুব গুরুত্বের সঙ্গে থাকে। না ভোট মানে আমি একজন প্রার্থীকে, আমি যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয়, তাহলে একজন নাগরিক সে বলতে পারবে যে আমি কাউকে পছন্দ করি না, না ভোট। আরেকটা হচ্ছে প্রত্যাহার, মানে একজনকে নির্বাচিত করা হইল কিন্তু সে রিকল করা, এটা অনেক বেশি আছে, রিকল করা, যে তাকে প্রত্যাহার করার একটা ব্যবস্থা। এই জিনিসগুলো সংবিধানের মধ্যে নির্বাচন ব্যবস্থার মধ্যে থাকবে। এবং অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বলেন আর অন্যান্য জায়গা বলেন, এই সমস্ত জায়গা তো ঠিক হবে কিনা, কতটুকু ঠিক হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসলে রাষ্ট্রের হাতে ক্ষমতা কারা নিতে যাচ্ছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, সেটা হলো কারো আমি দেওয়ালে লেখার মধ্যে বা কারো পোস্টারের মধ্যে, কারো বিবৃতির মধ্যে দেখতে পাচ্ছি, তারা বলছেন এটা নিয়ে একটা বড় ধরনের সামাজিক কিংবা জনগণের মধ্যেও নানান ধরনের প্রচার আছে, সেটা ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, মানে সংবিধান কি ধর্মনিরপেক্ষতা থাকবে। যেমন ধরেন আমাদের 4 মূলনীতি, 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, এটার কোনো দরকার নেই, জাতীয়তাবাদ এখানে কোনো দরকার নেই। সমাজতন্ত্র, এই যে সরকার ক্ষমতায় আছে কিংবা সামনে যে সরকার আসবে তারা সমাজতন্ত্র করবে, এই প্রত্যাশা করার তো কোনো মানে নেই। তাহলে গণতন্ত্র যদি ঠিক মতো করে, সলিমুল্লাহ যা বলেছেন, গণতন্ত্র যদি ঠিক মতো করে সেটাই করবে। এবং সলিমুল্লাহ যেটা বললেন যে বিপ্লব থেকে এখন সংস্কার, মানে আমরা পিছনে চলে আসলাম, আগে বিপ্লবের কথা বলতাম, এখন সংস্কারের কথা বলতাম। আসলে প্রত্যাশার লেভেলটাই আমাদের একটা বড় ক্রাইসিস, যে বড় পরিবর্তনের প্রত্যাশা করার অবস্থাটাই আমাদের তৈরি হচ্ছে না। এমন একটা অবস্থা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমন ভাবে নষ্ট হয়েছে, ধরেন নির্বাচন বলেন, সংসদ বলেন, আদালত বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রতিষ্ঠানগুলো এমন ভাবে চুরমার হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করতে পারে। তো এখন এই যে নীতিমালার মধ্যে গণতন্ত্র একটা গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, সেটা ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকা নীতিমালার মধ্যে, থাকা না থাকার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র এমন ভাবে নীতিমালাগুলো প্রতিষ্ঠা করবে, কোনো প্রতিষ্ঠান, আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যদি অনেকে যেরকম বলছে যে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সুতরাং এটা ইসলামের শাসন কিংবা ধর্মীয় শাসন, সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা যদি একটা নীতিগত অবস্থান হয়, তাহলে আপনি চিন্তা করেন যে এই নীতিগত অবস্থান থেকে ভারতে কি হবে। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, তাহলে কি ভারত হিন্দু রাষ্ট্র হওয়া যেটা বিজেপি করতে চাচ্ছে, সেটা কি তাহলে সঠিক? সেটাকে আমরা গ্রহণ করবো? ভারতের মুসলমানরা কি বলে? ভারতের মুসলমানরা তো সবসময় দাবি করেন, এবং শাহী মসজিদের ইমাম সাহেব সহ তারা সবসময় দাবি করছেন যে ভারতকে অবশ্যই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুযায়ী যদি একটা রাষ্ট্রের অবস্থান তৈরি হয়, তাহলে আপনি ইউরোপীয় দেশগুলো কি হবে, খ্রিস্টান ধর্ম, তার মানে ওইখানেও কিন্তু মুসলিম মাইনরিটি যারা, তারা সারাক্ষণ কিন্তু এইটাই একটা স্ট্রাগলের বিষয়। এই ইসরায়েল তাহলে ইহুদি রাষ্ট্র হিসেবেই ঠিক আছে, এটা তো আসলে হইতে পারে না। আসলে একটা দেশের মধ্যে রাষ্ট্র, একটা ব্যক্তির ধর্মবিশ্বাস এবং রাষ্ট্রের পরিচালনার ব্যবস্থা, দুটোর মধ্যে তো একটা পার্থক্য থাকে। আমি ধরেন একজন ব্যক্তি ধর্মনিরপেক্ষ পুরোপুরি হইতে পারবে না, কারণ তার একটা ধর্মীয় বিশ্বাস থাকবে কিংবা অবিশ্বাস থাকবে কিংবা ধর্মীয় মত থাকবে, এবং একটা ধর্মের মধ্যেও তো আবার বহু রকম ধারা থাকে। ধরেন মুসলমান বললে, আপনি ইসলাম ধর্মের শাসন বললেও একটা ইসলাম, মানে ইসলামের তো বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। আমরা তো দেখতে পাচ্ছি যে একটা ইসলামী ধারা আরেকটা ইসলামী ধারার উপরে আক্রমণ করছে, এবং এখনো এই যে ইসলামা নিয়ে দুইটা গ্রুপের মধ্যে বিরাট গন্ডগোল হচ্ছে। আপনার মাজারের উপরে যেরকম আক্রমণ হচ্ছে, তার ফলে আপনি একটা ধর্মীয় আইনের মধ্যে ঢুকলে যেটা বিপদটা হচ্ছে,
সেটা ধর্মীয় কোন ধারার নীতি অনুযায়ী চলবে। তার মানে শুধুমাত্র অন্য ধর্মাবলম্বীরা যে একটা প্রান্তিক হয়ে যাচ্ছে বা সংখ্যালঘু হয়ে যাচ্ছে তা না, একই ধর্মের মধ্যেও একটা টেনশন তৈরি হয়। সেই কারণেই একটা রাষ্ট্রের যে সমস্ত নীতিমালা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতি পক্ষপাত করবে না। ধর্মীয় পরিচয় যাই হোক, লিঙ্গীয় পরিচয় যাই হোক, জাতিগত পরিচয় যাই হোক, ভাষাগত পরিচয় যাই হোক, তার বিশ্বাস অবিশ্বাস যেরকমই থাকুক, রাষ্ট্র তার প্রতি সমান আচরণ করবে, সমান দৃষ্টিভঙ্গি রাখবে। এইটা নিশ্চিত করাটা হচ্ছে, নিশ্চিত করার বিধিবিধানগুলো সংবিধানের মধ্যে সুনির্দিষ্টভাবে থাকা উচিত। এটা ধর্মনিরপেক্ষতার শব্দটা থাকলো কি না থাকলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংবিধানটা এমনভাবে নীতিমালাগুলো থাকবে যাতে এই জিনিসটা পরিষ্কার হয় না কোনো পর্যায়ে কোনো ব্যক্তি তার ধর্মীয় বা লিঙ্গীয় বা জাতিগত বা অন্য কোনো পরিচয়ের কারণে তিনি বৈষম্যের শিকার হবেন না। সেটি তো বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ যখন আমরা বলি, তার মানে সেখানে শ্রেণীগত, লিঙ্গীয়, জাতিগত, ধর্মীয় কোনো ধরনের বৈষম্যের কোনো উপাদান সংবিধানে থাকবে না, আইন কাঠামোর মধ্যে থাকবে না, নীতিমালার মধ্যে থাকবে না, এবং প্রতিষ্ঠানের কার্যাবলীর মধ্যে থাকবে না। এইটা নিশ্চিত করতে হবে। এইটা নিশ্চিত করার জন্য যে ধরনের বিধিমালা থাকতে হবে সেই বিধিমালায় থাকতে হবে। আমি আর আলোচনা লম্বা করবো না, অনেকগুলো আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন, এবং আমি আশা করি যে এই আলোচনাগুলো আওতা পারবে, যেটা বললেন যে বিভিন্ন থানা পর্যায়ে এই আলোচনা শোনা যাচ্ছে না বা হচ্ছে না, সেগুলি যাওয়া দরকার। আমাদের এই জিনিসটা খেয়াল করা দরকার। যেমন সমতলে আমরা অনেক সময় খেয়াল করি না যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশে আমরা জানি যে স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে আমরা একটা ধরেন আমরা এটাতে একটা আনন্দ বোধ করি, কিন্তু বাংলাদেশেরই একটা অংশ পার্বত্য চট্টগ্রাম, সেটি কিন্তু আগে যে অবস্থায় ছিল, যে ধারায় ছিল, যেরকম সমস্যার মধ্যে ছিল, যেরকম নিপীড়নের মধ্যে ছিল, ঠিক একই অবস্থার মধ্যে পার্বত্য চট্টগ্রাম এখনো আছে। বাংলাদেশে এই যে জাতিগত সংখ্যালঘু কিংবা ধর্মীয় সংখ্যালঘু, তাদের মধ্যে যদি নিরাপত্তাহীনতার বোধ থাকে, গণ উত্থানের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা সমস্যা। আমরা অনেক সময় বলি যেমন একজন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কোনো সমস্যা নেই, এই কথাটা যদি মুসলমান সমাজের লোকজন বলে, ভারতে যদি হিন্দু সমাজের লোকজন বলে যে ভারতে মুসলমানদের কোনো সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য হবে না। এটাতে যথেষ্ট কথা হয়। আমরা ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তারা যখন বলবেন যে না, তাদের দিক থেকে কোনো নিরাপত্তাহীনতা বোধ নাই, তারা নিজেরা যথেষ্ট নিরাপদ বোধ করছেন, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা আছে, এটা সংখ্যাগরিষ্ঠ লোকের বাঙালি বললে হবে না যে বাংলাদেশে সংখ্যালঘু জাতির কোনো সমস্যা নেই, পুরুষদের বললে হবে না যে নারীর কোনো বা অন্য লিঙ্গের মানুষদের কোনো সমস্যা নেই। যারা নিপীড়িত তাদের এই বলার মতো অবস্থাকে আসতে হবে, এবং এটা অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। এরকম একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, বিশ্বাসের মানুষের মধ্যে সেই নিরাপত্তা বোধটা তৈরি করা, সেটার ক্ষেত্রে সরকারের আরো সক্রিয় এবং সরব হওয়া দরকার। এবং আমরা এটা এইরকম দৃশ্য চাই না যে নারী হওয়ার কারণে আক্রান্ত হচ্ছে, কিংবা অন্য লিঙ্গের কারণে আক্রান্ত হচ্ছে, কিংবা শ্রমিকরা বকেয়া মজুরি চাইতে গিয়ে সে রাস্তায় গুলি খাচ্ছে, এই পরিস্থিতি, কিংবা একজন পরিচয়ের কারণে আমি এটাও আমি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না যে আওয়ামী লীগের সমর্থক এরকম একটা সম্ভাবনা আছে কিংবা এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেই জন্য কোনো বয়স্ক মানুষ কিংবা নারী তার উপরে আক্রমণ হলো এবং তার উপরে আক্রমণ হচ্ছে, তার উপরে হামলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। এইটা আমি বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন, আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়া পরে তাদের উপর হামলা করলে এটা আওয়ামী লীগের পতন হবে না, আওয়ামী লীগের পরাজয় হবে না, এটাতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা বাড়বে। এবং এটাতে গণ অভ্যুত্থানের যে কৃতিত্ব কিংবা গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি বিরোধী তৎপরতা হবে। সুতরাং আপনারা যদি চেনেন যে যারা এই ধরনের হামলা, আক্রমণ, সহিংসতা এবং বিদ্বেষী তৎপরতা চালাচ্ছে, মনে করবেন যে তারাই হচ্ছে
পতিত স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করছে, পতিত স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করছে। সুতরাং তাদের থামানোটা আপনাদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই দায়িত্ব পালন না করলে এই যে সংস্কার কমিশন এবং অন্যান্য যে সমস্ত কাজ এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণে অন্তর্বর্তী সরকারকে বলবো আরো সতর্ক সক্রিয় থাকেন, এবং সবচেয়ে বড় কথা যেটা নুরুল কবির এবং সলিমুল্লাহ খান দুজনেই শেষ করেছেন যে কথা বলে, যে জনগণের অব্যাহত একটা নজরদারি, মানে সার্ভেলেন্স বলে তো একটা জিনিস আমরা জানি, সার্ভেলেন্স ক্যাপিটালিজম বলে একটা জিনিস জানি। সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশেও রাষ্ট্রের হাতে সার্ভেলেন্স ক্ষমতাটা অনেক বেশি আছে। জনগণের সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণের মধ্যে, তাদের নজরদারির মধ্যে। আসলে যেটা দরকার, জনগণের নজরদারিটা বাড়ানো দরকার, মানে পিপুলস সার্ভেলেন্সটা বাড়ানো দরকার। মানে আমাদের নজরদারি বাড়ানোর ক্ষমতা সরকারের উপরে বা ক্ষমতাবান যারা তাদের উপরে এটা যত বেশি বাড়াতে পারবো, এবং এটা বাড়ানোর জন্য যত বেশি সক্রিয় রাজনৈতিক শক্তি এখানে তৈরি হতে থাকবে, ততই এই জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ, সেইটা প্রতিষ্ঠার পথে যে যাত্রা, সেই যাত্রাটা সহজ হবে এবং সংক্ষিপ্ত হবে। সেই আশা করে, প্রত্যাশা করে, এবং আমরা আমাদের ভূমিকা পালনের যথাসাধ্য চেষ্টা করবো, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি।